মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য রোহন রায়ের লেখা ৮ মুন্সির গাছ। রোহন রায়ের জন্ম বেলঘড়িয়ায়। পড়াশোনা করেছেন বরানগর রামকৃষ্ণ মিশন এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। পেশায় একটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক। ২০১৯ সাল থেকে সাহিত্য চর্চা শুরু। বিভিন্ন বাণিজ্যিক পত্রিকা, লিটল ম্যাগাজিন ও ওয়েবজিনে গল্প ও প্রবন্ধ লেখেন। ফিকশন লেখা শুরু করেন কিশোর ভারতী পত্রিকায়। আজকের গল্প ৮ মুন্সির গাছের গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার অগ্নি। শুরু হচ্ছে ৮ মুন্সির গাছ। মাংস ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে দীপ্তরা আর সময় নষ্ট করল না। নকুল পাহানের পিছন পিছন বিশাল ঝাঁকড়া বটগাছের সামনে এসে দাঁড়ালো। এইটা আগে আমরা বলি ৮ মুন্সির গাছ। দীপ্ত ভালো করে গাছটাকে দেখল। কয়েক বিঘত জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে। গা থেকে নেমেছে অজস্র ঝুড়ি। এক একটা ঝুড়ি অ্যানাকন্ডার মতো মোটা। তাদের জড়ানো পেঁচানো জ্যামিতির ফাঁকে ফাঁকে অন্ধকার জমেছে। দেখে রবীন্দ্রনাথের জীবন স্মৃতির সেই লেখাটার কথা মনে পড়ে যায়। দৈবাত সেখানে যেন স্বপ্নযুগের একটা অসম্ভবের রাজত্ব বিধাতার চোখ এড়াইয়া আজও দিনের আলোর মাঝখানে রহিয়া গিয়াছে। তবে এখন যে জন্য এই গাছটার খোঁজে আসা, সেই কারণটা একটু অন্যরকম। জায়গাটা সন্ধান দিয়েছে দীপ্তর বন্ধু সুমন্ত। সুমন্ত এদিকেরই ছেলে। শিয়ালদার মিত্র ইনস্টিটিউশনে বাংলা পড়ায়, ফলে থাকতে হয় কলকাতাতেই। সেখানেই একটা পত্রিকার সূত্রে দীপ্তর সঙ্গে আলাপ। সুমন্তরও আজ আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে একটা কাজে বেচারি আটকে গেছে। তবে নিজে থাকতে না পারলেও সব ব্যবস্থা সে পাকা করে রেখেছে। নকুল পাহান নামের এই মধ্যবয়সী বেঁটেখাটো অতি উৎসাহী মানুষটিকে সুমন্তই ওদের লোকাল গাইড হিসেবে নিযুক্ত করে দিয়েছে। নকুল শুরু থেকেই দীপ্তদের ভারী খাতির করছে। সেই মেচেদা থেকে ফোনে যোগাযোগ রেখে গাইড করে গেছে, বাস স্ট্যান্ডে গিয়ে নিয়ে এসেছে, বাড়িতে বসিয়ে যত্ন করে খাইয়েছে, তারপর এখন নিয়ে এসেছে এই গাছ দেখাতে। দীপ্তর কাজটা গবেষণামূলক হলেও বেশ মজার। কাজের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন আঞ্চলিক উপদেবতা বা ডেমিগড। সেই উদ্দেশ্যেই এখানে আসা। মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের এই জাম্বো সাইজের বটগাছটা নাকি এক ভয়ানক রাগী উপদেবতার থান, বাবা আটেশ্বর। লোকে ভক্তি ভরে ৮ মুন্সি বলে ডাকে। দীপ্ত দোসর হয়েছে ওর প্রাণের বন্ধু রনি। রনি একটা অনলাইন নিউজ পোর্টালে কাজ করে। এইসব জনশ্রুতিতে ওর খুব আগ্রহ। গল্প উপন্যাস হোক বা ফিচার, অলৌকিক আজকাল লোকে খুব খাচ্ছে। তাই নতুন বিষয়ের গন্ধ পেয়ে রনি ঝুলে পড়েছে দীপ্তর সঙ্গে। এইসব স্থানীয় কিংবদন্তি বা লোককথার একটা মজা আছে। অনেক সময় দেখা যায় এক গল্পই সাজগোজ পাল্টে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। প্রতি ১৫ কিলোমিটার অন্তর অন্তর মানুষের মুখের ভাষার বিভিন্ন উপাদান যেমন একটু একটু করে পাল্টে যায়, লোককথা উপকথারাও একটু একটু করে চেহারা পাল্টায়। যেভাবে মূল ভাষার নানা উপভাষা তৈরি হয়, অনেকটা একই কায়দায় তৈরি হয় এক গল্পের নানাবিধ ভার্সন। টুকটাক ঘটনা যোগ বিয়োগ হয়, চরিত্রের নাম বদলে যায়। বাংলার মাস্টার সুমন্ত এইসব বুঝিয়ে বলেছিল দীপ্তকে। আসলে এসব লোককথা মানুষের মুখে মুখেই ভ্রমণ করে। এরা হচ্ছে মৌখিক সাহিত্য। এসব গল্পে মানুষ আপন মনের মাধুরী মিশিয়ে দিতে কসুর করে না, ফলে গল্পের শরীরে মেদ জমে। বেমক্কা অপারেশন হয়ে অঙ্গ প্রতিস্থাপনও ঘটে যায় মাঝে মধ্যে।
সুমন্ত বলছিল মৌখিক সাহিত্য হচ্ছে বনের পাখি, আর তথাকথিত মেইন স্ট্রিম ছাপা সাহিত্য খাঁচার পাখি। দীপ্ত অবশ্য সাহিত্যের ছাত্র নয়, ওর বিষয় সোশিওলজি। তবে সাহিত্যকে এক অর্থে সমাজবিজ্ঞান বললে তো আপত্তি করার কিছু নেই। গবেষকরা দীর্ঘ সময় ধরে কোর বিষয়গুলোয় গরু খুঁজে খুঁজে গোয়াল প্রায় ফাঁকা করে দিয়েছেন। নতুন বিষয় তো আর নিউটনের আপেলের মতো মাথায় এসে পড়বে না। আজকাল তাই নানা আন্তর্বিদ্যক বা ইন্টারডিসিপ্লিনারি বিষয়ে গবেষণায় উৎসাহ দেওয়া হচ্ছে। দীপ্তর কাজটা সেরকমই। সাহিত্য আর সমাজবিদ্যা হাত ধরাধরি করে চলবে, একে অন্যের ব্যাপারে না গলাবে যখন তখন। এরই নাম ইন্টারডিসিপ্লিনারি। চারপাশে ঘুরে ঘুরে দীপ্ত গাছটাকে খুঁটিয়ে জরিপ করছিল। গাছটা যেন অনেক কালের বৃদ্ধ দাদা মশাই। কত নাটকীয় ঘটনা নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কে জানে। তবে পুরনো গাছ তো অনেক জায়গাতেই থাকে, একে ঘিরে এত রকম গাল গল্প গড়ে ওঠার কারণটা কি? দেখে সেরকম আলাদা কিছু তো মনে হচ্ছে না। দেখে তো সাধারণ বটগাছ বলেই মনে হচ্ছে। খালি চোখে দেখে কিছু বুঝতে পারবেন না আগে। ওই যে খোঁদল দেখছেন নি, ওই খোঁদল এমনি এমনি হয়নি, ওইগুলোই সব বাবা আটেশ্বরের চিহ্ন। ওইটি দিয়েই তো বাবা যা আসা করেন। এই কোটর দিয়ে? ভুনু কচকালো রানী। ধুর, এটা তো সাপ খোপের বাসা মনে হচ্ছে। শুনুন স্যার, যে গাছে বাবা থাকেন সে গাছে অন্য কোনো প্রাণী থাকতে পারে না, বুঝলেন কিনা? কোনো পাখি বাসা বাঁধে না, এমনকি 8 মুন্সির গাছের 20 গজের মধ্যে অন্য কোনো গাছও জন্মাতে পারেনি। একটা ঘাসও নাই, দেখুন না। কথাটা সত্যি। বিস্তীর্ণ ঘাসবহুল প্রান্তরের মধ্যে আশ্চর্যভাবে এই বট গাছটাকে ঘিরেই একটা বড় বৃত্তাকার জায়গা একেবারে ঘাসহীন, ন্যাড়া। প্রকৃতির কি রহস্যময় সব নিয়ম কানুন, দেখলে অবাক হয়ে যেতে হয়। লাল সুতো দিয়ে ঢেলা বাঁধা দেখছি, এটা কেন করা হয়েছে? আরে এটা যে বাবার গাছ এইটা বোঝানোর লেগে। না বুঝে কেউ কাটতে গেলে বা ডালপালা ফালপালা ভাঙতে গেলে সেগুলো তো বিপদ। বাবার গাছ থেকে পাতাটিও ছিঁড়তে নাই আর আঁচড়টিও কাটতে নাই, বুঝলেন কিনা? ও, কি হয় তাহলে? গাছের কোন রকম ক্ষতি করলে বাবা টেনে নেয়। টেনে নেন মানে? মানে তার আর কোনো পাত্তা পাওয়া যায়নি। এই গাছে কত আত্মা বন্ধ করে রাখা আছে জানেন? আত্মা বন্ধ করে রাখা আছে? হ্যাঁ, শুনুন, 700 বছরের পুরনো এই বট গাছ। বাবার কৃপা ছাড়া কোত্থেকে পাবে এত আয়ু বলেন? হ্যাঁ, বাবা যাদের টেনে নেয় তাদেরই সবারই আয়ু ওইটা। তাই নিয়েই তো গাছটা এত বছর খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। গাছ আর ওই যে দেখছেন পুকুর, সব মিলিয়ে কয়েক হাজার আত্মার বাস। বলছি এই বডিগুলো পাওয়া যায় না? না দেখুন স্যার, আপনারা শহরের মানুষ, এইসব বললে বিশ্বাস করবেননি, কিন্তু প্রতি অমাবস্যার রাতে এই গাছ থেকে মানুষের কান্না শোনা যায়। মনে হয় অনেক মানুষ চেঁচি চেঁচি কাঁদছে। গায়ের পশ্চিম পানের সবাই সেই কান্নাগুলো শুনতে পাই। আরে 4 দিন পর তো অমাবস্যা রয়েছে, থেকে যান না, শুনতে পাবেন। না 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 না, অবিশ্বাস করিনি। গাছটা দেখব বলেই তো এত দূর থেকে এসেছি। আমরা আসলে এইসব নিয়ে গবেষণা করছি, সেই জন্যই সবটা জানতে চাইছি। কিছু মনে করবেন না প্লিজ। নকুল ওই নিয়ে আর কথা বাড়ালো না। মানুষটা সরল, গল্প বলাতেই তার আগ্রহ। কানের পেছন থেকে বিড়ি বের করে ধরিয়ে এসে বলল, দাঁড়ান বলছি। সাহেবদের অব্দি জব্দ করে দিয়েছিলেন বাবা ঠাকুর। অবিশ্বাসের ফল টের পাইয়ে দিয়েছিল। কেন বলুন তো, কি হয়েছিল? এই যে ইংরেজদের সময় এই দিক থেকেই তো রেল লাইন যাওয়ার কথা ছিল। রেল কোম্পানির লোক এসেছিল গাছ কাটতে, গাছের গায়ে করাত বসেনি। তারপর? তারপর আর কি, গোটা গায়ের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেইটা। অনেকক্ষণ ধরে চেষ্টা করে লোকগুলো ফিরে গেছিল, বলে গেল যে পরের দিন আরো বড় কল নিয়ে আসবে। আর আশা হয়নি। আশা হয়নি মানে? মানে
লোকগুলা সেদিন বাড়িই ফেরেনি। বলেন কি, উধাও হয়ে গেল? নালে আর বলছি কি, সে তো এক উড়ুক্কুম কাণ্ড, বুঝলেন কিনা। সাহেব পুলিশ এসে ঘরে ঘরে খানা তল্লাশি করলো, গ্রামের লোকজনকেই পারলে তুলে নিয়ে যায়। কয়েকদিন ধরে চললো এই হাঙ্গামা। উরে বাবা, তারপর? তারপর আর কি, বাঁচোয়া হলো যে কেউ রেল কর্তাদের কানে বাবা ঠাকুরের কথাটা তুলে দিয়েছিল। শুনেছি গাঁয়েরই লেখাপড়া জানা কোনো একটা ছেলে ছোকরা রেল কোম্পানিকে চিঠি লিখে দিয়েছিল। তো তারপরে কর্তারা একদিন এলো, হ্যাঁ, কাজটাকে ভালো করে দেখলো, যে মুখে সুপুরি নিয়ে গ্যাট ম্যাট করে ইংরেজিতে কি সব বললে, চলেও গেল। সেদিনের পর থেকে আর কোনো ঝামেলা হয়নি। দুদিন পর শোনা গেল যে লাইন নাকি অন্য দিক দিয়ে নেওয়ার তোড়জোড় করছে আর কি। নইলে তো দিঘার দিকে রেল লাইনটাই দেবীপুর উপর দিয়ে যেত। বুঝলেন কি না। রনি আর বাকবিতণ্ডায় গেল না, ক্যামেরা বের করে গাছটা ছবি তুলতে শুরু করলো। আচ্ছা, এই আটেশ্বরের মেলাটা কবে হয়? মেলায় যে বর্ষাকালে 20-21 তারিখ করে বাবার পুজো পড়ে, সেই সময় 15 দিন ধরে মেলা চলে। হ্যাঁ, সুমন্তর কাছে শুনেছি খুব বড় মেলা নাকি। হ্যাঁ, খুব বড়। মেলার সময় অনেক দূর দূর থেকে আমাদের গাঁয়ের লোক আসে। তো মেলার সময় আসবেন না, আপনাদের হেভি ভালো লাগবে। আপনি দাঁড়ান গাছের পাশে, আপনারও একটা ছবি নেব। কেন, আমারও ছবি ছাপবেন নাকি? অবশ্যই ছাপবে, আপনি এত সাহায্য করেছেন, আপনার ছবি ছাপবে না? নকুল একটু হ্যাঁ হ্যাঁ করল, বুক পকেট থেকে একটা ক্যাটকেটে সবুজ রোদ চশমা বের করে চোখে পড়ল, তারপর কোমরে হাত রেখে একটা পোজ দিয়ে দাঁড়ালো। ছবি তোলার জন্য রেডি হয়েই এসেছিল নাকি? দীপ্ত হাসি চেপে এপাশে সরে এসে একটা সিগারেট ধরালো। এবার একটু রেস্ট দরকার। একটু আগেই পেটে ভাত পড়েছে, সঙ্গে আবার দেশি মুরগির ঝোল, চোখ বুজে আসছে। মাথা গোঁজার একটা ব্যবস্থা দেখতে হবে এবার। দীপ্তরা যে আজকের রাতটা এখানেই থাকবে সেটা সুমন্ত নকুলকে আগেই বলে রেখেছিল, ফলে নকুল কিছু ভেবে রেখেছে নিশ্চয়ই। ভাবতে ভাবতেই নকুল এগিয়ে এলো। ভালো তো। হ্যাঁ স্যার, বলছি সন্ধ্যেবেলা আমাদের এখানে একটা ভালো পালা রয়েছে, বুঝলেন তো। হ্যাঁ, কালিয়া দমন পালা, হেভি অ্যাক্টিং করে, দেখবেন তো। হ্যাঁ, সে তো দেখবই, তবে তার আগে একটা লজ টজের ব্যবস্থা হলে একটু। কেন লজ কেন স্যার, আমাদের গায়ে পঞ্চায়েত প্রধানের বাড়িতে আপনাদের থাকার ব্যবস্থা করে রেখেছি তো। লোকের বাড়িতে শুধু শুধু উপদ্রব বাড়িয়ে কি লাভ, কোনো লজে থেকে গেলেই তো হয়। লজ তো এখানে আপনারা পাবেননি। লজ পাবেন সে গোপীপুরের কাছে, বাস স্ট্যান্ড থেকে অটোয় 15 মিনিট লাগবে। এমন কি আর দূরে, সেখানেই যাওয়া যাক। তাহলে চলেন, আপনাদেরকে অটোতে তুলে দিই। নকুলের পিছন পিছন হাঁটা দিল দুই বন্ধু। ভারী চমৎকার এই দেবীপুর গ্রামখানা। রবীন্দ্রনাথ কথিত ছায়া সুনিবিড় শান্তির নীড় নয় ঠিক, পুঁজি এখানেও থাবা বসিয়েছে। মাঝে মাঝে দৃষ্টি আটকে মাথা তুলেছে কোল্ড স্টোরেজ বা রঙের কারখানা। মাটির ঘরের অনতি দূরেই গাড়ি বারান্দাওয়ালা 3 তলা বাড়ি, ভারী বিসদৃশ্য লাগছে। কিন্তু তবুও তো গ্রাম, পুকুর মাঠ গাছগাছালির অভাব নেই। ইলেকট্রিক তারে ফিঙে বসে আছে ল্যাজ ঝুলিয়ে, লম্বা ঘাসের ডগায় বসে অল্প অল্প দোল খাচ্ছে পাটকিলে রঙের ফড়িং। ঝুপসি কোনো গাছের আড়াল থেকে কুপ 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 করে ডেকে উঠছে কুবো পাখি। সবুজের অন্তত 4-5 রকম শেড চোখে পড়ল। দীপ্তরা ইট কাঠ কংক্রিটের মধ্যে মানুষ, 2-1 দিনের জন্য এরকম একটা জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পেলে মন আর চোখ দুটোই জুড়িয়ে যায়, ক্লান্তি দূর হয়, বুকের বেলোয় অনেকটা অক্সিজেন ভরে নেওয়া যায়। চারপাশে নানা সাইজের ছাগল ছানা খেলে বেড়াচ্ছে। রনি সেগুলোকে দেখে শুরুত করে জিভের জল টানল, বিড়বিড় করে বলে উঠল, কচি পাঁঠার ঝোল। উফ, পাঁঠা খেতে ভালোবাসেন বুঝি স্যার? ওর কথা বাদ দিন তো, যেখানেই যাবে খালি খাই খাই। হ্যাঁ, তাহলে আপনারা বাবা ঠাকুরের পুজোর সময় আসবেন, আপনাদেরকে পাঁঠা খাওয়াবো। হ্যাঁ, লোকে বাবার কাছে পাঁঠা মানত করা তো, বছরে ওই সময় গাছতলায় হেভি ভিড় হয়, ওখানে হাড়ি কাঠ তৈরি করে পাঁঠা বলি দেওয়া হয়, 1.25 লাখ লোকের পাত পড়ে, বিশাল আয়োজন। হ্যাঁ, বুঝলেন কিনা, হেভি হেভি। কিরে, আসবি নাকি?
ওই সময় পাঁঠা খেতে হলে তো না এসে উপায় নেই। কলকাতা ফাঁকা করে পাঁঠারা সব দেবীপুর চলে আসবে কি না? এটা এই বলেছেন তো। তবে যাই বলুন, এখানে একবার এলে কিন্তু বারবার ফিরে আসতে হয়। বাবার একটা টান আছে, বুঝলেন তো। অলরেডি ভেতরে একটা টান অনুভব করছি, বুঝলেন নকুলবাবু? তবে সেটা আপনাদের বাবা ঠাকুরের টান নাকি একটা পরিষ্কার ফটফটে নরম বিছানার টান, সেটা ঠিক বুঝতে পারছি না। যা বলেছিস, শরীরটা আর দিচ্ছে না রে। সেই কোন সকালে বেরিয়েছি বলতো? হ্যাঁ হ্যাঁ, বটেই তো বটেই তো। এই তো অটো স্ট্যান্ডে চলে এসেছি স্যার, আর একটুখানি রাস্তা আছে। লজে ঘর পাওয়া গেল সহজেই। খাটের ওপর ব্যাগ ছুঁড়ে ফেলে রনি বলল, বিমলা লজ, কি অসাধারণ অ্যাপ্রোপ্রিয়েট নাম। কেন? দেওয়ালটা দেখ, বিমল পান মশলার দাগে ভর্তি। জুতোর ফিতে খুলতে খুলতে নিষ্পৃহ গলায় দীপ্ত জবাব দিল, 250 টাকার রুমে এর থেকে বেশি আর কি আশা করিস রনি? খাট দুটো দেখ, প্লাইয়ের। ধুর, এর চেয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ি থাকলেই হতো। এই কারোর বাড়িতে থাকলেই 50 রকম কৌতূহল আর প্রশ্নের জবাব দিতে হয়। দরকার কি, একটা রাতের তো ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কম্বলগুলো দেখ, হরির লুটের কম্বল। তোর সবেতে বাড়াবাড়ি। ধ্যাৎ। উফ, অত খুঁত করিস না তো। এতটা ইন্টেরিয়ারে এইটুকু যে পাওয়া গেছে এটাই অনেক, বুঝলি? টেনে একটা ঘুম দিয়ে নে, বিকেলে বেরোবো। রনি জামা কাপড় ছাড়তে ছাড়তে বলল, এই রুরাল মিথগুলো খুব ইন্টারেস্টিং, বুঝলি? বাংলার গ্রামে গ্রামে এরকম কত যে গল্প কথা ছড়িয়ে আছে, কত যে স্থানীয় দেবতা। এই যেমন ধর, এই আটেশ্বরের নাম আমি এর আগে কোনোদিন শুনিনি, ভাগ্যিস এলাম। সব থেকে মজার ব্যাপার কি জানিস? এই যাঁদের আমরা উপদেবতা বা ডেমিগড বলি, এদের অনেকেরই কার্যকলাপ শুনে তোর সন্দেহ হবে এদের দাঁড়িপাল্লা বোধ হয় দেবতার থেকেও অপদেবতার দিকেই বেশি হেলে। যেমন ধর পেঁচো বা পাঁচু ঠাকুর, ঘাটশিলার রংকিনী, কিংবা এই আটেশ্বর বা আটমুন্সি। মানুষকে ভয় পাওয়ানোটাই এদের কাজ। এরা হচ্ছেন ওই দেবতা আর দানবের ঠিক মাঝামাঝি। 3টে ক্যাটাগরির নাম পরপর মাথায় রাখবি, তাহলে তোর তফাৎটাও মনে থাকবে। যেমন ধর, দেবতা, উপদেবতা আর অপদেবতা, গড, ডেমিগড আর ডিমন। এইসব জিনিস মিস করা যায় না রে। আমি তো সব কটা ফিল্ড রিসার্চে থাকবো ভাই, আমাকে তোর অ্যাসিস্ট্যান্ট করে নে প্লিজ। কি খাওয়াবি বল? ঘুষ ছাড়া একটা আঙুল নাড়িস না। তোর ভাই সরকারি চাকরি পাকা, নেতা মন্ত্রীও হয়ে যেতে পারিস। ওসব বলে লাভ নেই, না খাওয়ালে একদম সঙ্গে নেব না। এমনিতেও তুই বড্ড জ্বালাস, যেখানেই যাস আমার কাজ বাড়িয়ে দিস। উফ, আচ্ছা ঠিক আছে, ফিরে গিয়ে দাদা বৌদিতে খাইয়ে দেবো। তাহলে ডান ডিল। আটেশ্বরের ব্যাকগ্রাউন্ডটা কি বলে রাখবি এখন? রেকর্ড করে রাখবো তবে। দীপ্ত ইতিবাচক ঘাড় নাড়ল। তারপর ধীরে সুস্থে ব্যাগ থেকে তোয়ালে, সাবান, গেঞ্জি বের করতে করতে বলতে শুরু করলো, সুমন্ত যেটুকু বলেছে সেটুকুই জানি। কোনো এককালে ইনি বনদেবতা ছিলেন। ইনফ্যাক্ট সুন্দরবনের কোথাও কোথাও বনবিবি বা দক্ষিণ রায়ের সঙ্গে আটেশ্বরের পুজো করা হয়। সেখানে এর মূর্তিও রয়েছে। মূর্তির হাতে কাঁটা বসানো একটা মুগুর থাকে। সুন্দরবনের আটেশ্বর সম্ভবত বাদা অঞ্চলের রক্ষক। তবে এই মেদিনীপুরের আটেশ্বর একটু আলাদা। এখানে আটেশ্বরের কোনো মূর্তির প্রচলন নেই। গাছ বা পুকুরে অধিষ্ঠান করেন, আর সেই গাছের কোনো ক্ষতি করলে বা পুকুরে মাছ ধরার আগে তাকে নৈবেদ্য না দিলেই তিনি খাপ্পা হয়ে যান। হ্যাঁ, নকুল তো পুকুরের কথাও বলল। মানুষের আত্মা টেনে নিয়ে নাকি গাছে আর পুকুরে আটকে রাখে। ইস, পুকুরটা দেখা হলো না, বুঝলি? কাল যাবার আগে একটা ছবি নিয়ে নিতে হবে। মজাটা কি বলতো, সুমন্ত কিন্তু আমায় আর একটা ভার্সনও বলেছিল। আটেশ্বর নাকি কখনো কখনো নিশির ডাকের কায়দায় মানুষ মারে। কোনো চেনা মানুষের দেহ ধরে মাঝরাতে ঘরের বাইরে থেকে ডাক দেয়। ডাকে সাড়া দিলেই ফিনিশ। মানে ওই যেটা তোকে বলছিলাম আর কি, একই গল্প সাজগোজ পাল্টে পাল্টে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। উফ, কি থ্রিলিং ব্যাপার! এ ভূতের গপ্প সব বলে বলে পুরনো হয়ে গেছে। এখন পাঠকদের এইসব উপদেবতাদের গপ্প খাওয়াতে হবে। তুই চালিয়ে যা ভাই। ঠিক আছে, আমি ঘুমিয়ে নি। যাকগে, আমি স্নানটা সেরে আসি, বুঝলি? তুই ঘুম লাগা। ঠিক 5টায় বেরোবো কিন্তু। বলে দীপ্ত বাথরুমের দিকে হাঁটা লাগালো।
পাশবালিশ জড়িয়ে ওপাশ ফিরল রনি। ঘুম থেকে উঠতে অবশ্য দুজনেই বিকেল কাবার করে ফেলল। কার অ্যালার্ম দেবার কথা ছিল সেই নিয়ে তর্ক চলল কিছুক্ষণ। তারপর কোনো মতে গায়ে জামা গলিয়ে অটো ধরে যখন দুজনে দেবীপুর বাস স্ট্যান্ডে নামল, ঘড়িতে তখন প্রায় 6:15। বাবা ঠাকুরের গাছের কাছে এসে নকুল ফোন করতে বলেছিল। ওখান থেকে দীপ্তদের সে নিয়ে যাবে চণ্ডী মণ্ডপে, যেখানে আজ যাত্রাপালা হবে। নকুলের সঙ্গে কথা বলে ফোন রেখে রনি বলল, আসছে, একটু দাঁড়াতে বলল, যাত্রা নাকি শুরু হয়ে গেছে। দীপ্ত গাছটার দিকে চেয়েছিল। সন্ধ্যের আলো আধারিতে বিশাল নিঝুম গাছটাকে কেমন অপার্থিব লাগছে। সকালবেলার সঙ্গে এখনকার এই রূপের কত পার্থক্য। অন্ধকার জিনিসটাই এমন। মানুষের আত্মবিশ্বাসে ঠিক একটা রন্ধ্র খুঁজে নিয়ে একেবারে ভিতরে সিঁধিয়ে যায়, তারপর কুরে কুরে খায়। তার উপর গাঁগঞ্জের অন্ধকার অন্য জাতের। শহুরে চোখ তার সঙ্গে তেমন পরিচিত নয়। এখন নকুলের কথাগুলো যে কারুর বিশ্বাস করতে ইচ্ছে করবে। দীপ্তর আচমকা গা শিরশির করে উঠল। নকুল বলেছিল, অনেক মানুষের আত্মা বন্দী হয়ে আছে এই আটমুন্সির গাছে। একটা প্রাণের মধ্যে আটকা পড়েছে অনেক প্রাণ। দীপ্তর মনে হল গাছের বন্দীরা সব আড়াল থেকে দেখছে ওদের। গোটা গাছটাই যেন সহস্র চোখ মেলে তাকিয়ে আছে। খুব অস্বস্তিকর একটা অনুভূতি। ইরে, কি দেখছিস অত মন দিয়ে? হ্যাঁ, না মানে গাছটাকে কেমন ভুতুরে দেখাচ্ছে দেখ। ভয় পাচ্ছিস নাকি? হ্যাঁ, ভয় কেন পাবো? একটা গাছকে ঘিরে এই ধরনের মিথ গড়ে উঠল কি করে সেটাই ভাবছি। যত সব গাঁজাখুরি লোক ঠকানো গপ্প। আসল কথা কি জানিস? ভয় হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ব্যবসা। বছর বছর পুজোটা টিকিয়ে রাখতে হবে তো। সেই পুজোয় পায়রার মতো টাকা উঠবে, মোৎসব হবে, বুঝতেই তো পাচ্ছিস। তবুও সবকিছুর তো একটা শুরু থাকে। একেবারে কিছুই কি নেই? কেউ কিছু বললো আর তুই খেয়ে গেলি। এ ভাই, তুই তো এরকম ছিলি না? মিথ নিয়ে কাজ করতে করতে নিজে কুসংস্কারে ডুবে যাচ্ছিস না তো? 700 বছর ধরে একটা বিশ্বাস এমনি এমনি তৈরি হয় না রনি। কিছু তো একটা ব্যাপার আছে। শোন, তুই গবেষক, তোর কাজ একটা বিষয়কে নির্মোহভাবে কাটাছেঁড়া করা। তুই নিজেই যদি গালগল্পে বিশ্বাস করতে শুরু করিস তাহলে নিরপেক্ষ বিশ্লেষণ হবে, একটা বায়াসড রিসার্চ পেপার তৈরি হবে। এই যে তুই লোকাল দেবদেবীদের মিথ আর তার সোশিওলজি নিয়ে রিসার্চ করছিস, তোর কোনোদিন মনে হয়নি মিথ আর মিথ্যে এই শব্দ দুটো এত কাছাকাছি কেন? আচ্ছা, তুই ব্যাপারটাকে খামোকা জটিল করছিস কেন? আমি তো বলছি না যে এটা একটা ভুতুরে বা দৈব ব্যাপার, কিন্তু কিন্তু কিছু তো একটা ব্যাপার আছেই যেটা এত সহজে ব্যাখ্যা করার মতো নয়। এই বিপুল রহস্যময় প্রকৃতির কতটাই বা আমরা জানি বুঝি বলতো? হতেই তো পারে গাছটাকে ঘিরে গড়ে ওঠা এই মিথটা আসলে কোনো একটা ন্যাচারাল ফেনোমেনা। ওসব কিচ্ছু না, স্রেফ গাঁজাখুরি গপ্প। এই দেখ। বলেই রনি আচমকা লাফ দিয়ে হাত বাড়িয়ে বটগাছের একটা পাতা ছিঁড়ে নিল। আরে, তোর মাথা খারাপ নাকি? এটা কি করলি? পুরোটাই যে ঢপবাজি সেটা তোকে বোঝাবার জন্যই পাতাটা ছিঁড়লাম। এই দেখ, আমার হাতে পাতা আর আমিও তোর চোখের সামনেই দাঁড়িয়ে আছি। হাপিস তো হয়ে যায়নি। তোর সবেতেই বেশি বাড়াবাড়ি। গ্রামের মানুষের নির্দোষ বিশ্বাস, সেটাই তো কারো ক্ষতি হচ্ছে না। সেটা নিয়ে চ্যাংরামো না মারলেই চলছিল না, তাই না? আরে, গ্রামের কেউ এখানে তো নেই। কেউ দেখলে তবে না ভাবাবেগে আঘাত লাগবে। তুই ছাড়া তো আর কেউ দেখেনি। এখন তোর ভাবাবেগে আঘাত লেগে থাকলে অন্য কথা। দীপ্ত চট করে কোনো জবাব দিতে পারল না। সত্যি এদিকটা একেবারেই নিরিবিলি। ঘর তো দূরের কথা, কোনো দোকানপাটও নেই, কারো চোখে পড়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু সমস্যা সেখানে নয়।
দীপ্তর মনটা আসলে কু গাইছে। এত মানুষের এত দিনের বিশ্বাস, কি দরকার ছিল পাতা ছেঁড়ার? দীপ্তকে চুপ করে থাকতে দেখে রনি এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখল। কি হলো রে, রাগটা করলি নাকি? না। আচ্ছা, সামান্য একটা বিষয় নিয়ে রাগ করছিস কেন বলতো? একটা পাতাই তো ছিঁড়েছি। পাতা ছেঁড়াটা বড় কথা নয়, তুই সবকিছু নিয়ে এমন একটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাস না, সেটা আমি জাস্ট মাঝে মাঝে নিতে পারি না। রনি কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই শশব্যস্ত নকুল পাহান এসে হাজির। আপনারা দেরি করে ফেললেন স্যার, চলুন চলুন, ওদিকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, হেভি হেভি লেট হয়ে গেছে, চলুন চলুন, সামনে দিকে বসতে দেবো, চলুন চলুন চলুন। নকুল দেখার আগেই ছেঁড়া পাতাটা রনি হাতের মুঠোয় আড়াল করে ফেলল। দীপ্ত একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নকুলের দিকে ফিরে বলল, হ্যাঁ চলুন। পালা ভাঙল রাত 8টায়। তারপর নকুলের বাড়িতে খাওয়া দাওয়ার পর্ব। নকুলের বউ রুই মাছের কালিয়াটা এত ভালো রেঁধেছে যে দীপ্ত বা রনি কেউই এক পিসে থামতে পারল না। সঙ্গে ছিল ঝিঙে আলু পোস্ত আর কুঁদরির ঝাল। এই দ্বিতীয় পদটা দীপ্তর কাছে একেবারে নতুন। সবজিটার নামই জানা ছিল না। দিব্যি লাগলো খেতে। আয়েশ করে খ্যাটন পর্ব সারতে সারতে খানিকটা দেরি হয়ে গেল। কিন্তু মুখটুক ধুয়ে এসে রনি হঠাৎ বলে বসল, চল না, আটমুন্সির থানটা একবার ঘুরে যাই। এখন কটা বাজে দেখেছিস? লজে ফেরার কিছু পাবো এরপর? হ্যাঁ ঠিক বলেছেন স্যার, 9টা বেজে গেলে গোপী পূজার গাড়ি পাওয়া যাবে না। চলুন। আপনার কোনো চেনা টোটো দাদা নেই? তাকে বলে দিন না। নকুল দীপ্তর দিকে তাকালো। তার মুখের ভাষা পড়তে চাইল বোধহয়। তারপর রনিকে বলল, সে আমি বলে দিতে পারি স্যার, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাত্রেবেলা কেউ আটমুন্সির গাছের কাছে যেতে চায়নি স্যার। জাস্ট 5 মিনিটের জন্য যাবো আর আসবো। কি ছেলে মানুষই হচ্ছে এটা রনি? রাতের বেলা সাপ খোপ থাকবে, কি দরকার বলতো গিয়ে? লোতা পোতা নিয়ে কোনো চিন্তা নাই স্যার, আটমুন্সির গাছের আশেপাশে ওরা কেউ যায় আসে না, কিন্তু রাত্রেবেলা ওই দিকটায় কোনো কিন্তু নেই। সাপখোপ নেই যখন ভাবনাও নেই। চল চল দীপ্ত, গাছটা বড় টানছে। রনি, দিস ইজ টু মাচ। ইয়ার্কির একটা সীমা থাকা দরকার। তুই এখানে কিচ্ছু চিনিস না, জানিস না, আটমুন্সির গাছের কাছে চলবি এখন? স্যার, আপনি কি বাবা ঠাকুরের গাছের গায়ে হাত দিয়েছিলেন? রনি আর দীপ্ত দুজনেই চমকে উঠল। হ্যাঁ? না না তো, গাছের গায়ে হাত দেবো কেন? হাত দিইনি তো। নকুলের মুখ দেখে বোঝা গেল না সে কথাটা বিশ্বাস করল কিনা। কয়েক মুহূর্ত ওই একই রকম স্ক্যানার বসানো চোখে চেয়ে রইল। দেবেন না। আবারও বলছি স্যার, গাছের কোনো ক্ষতি বাবা ঠাকুর সহ্য করেনি। চল না ভাই, লজে ফিরে যাই। কি হবে বলতো গিয়ে? না, টানছে যখন বলছেন, যান ঘুরে আসুন। এবারে বাবা ঠাকুর হয়তো আপনাদের উপরে প্রসন্ন হয়েছেন, শুভ লক্ষণ। যান। রনি চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। দীপ্ত পড়ল ফ্যাঁসাদে। নকুলকে তো আর বলা যায় না যে এটা রনি ছ্যাবলামি। কিন্তু লজে ফেরার তো কিছুই পাবো না। সে আমি রাজুর গাড়ি বলে দিচ্ছি, আপনাদের লজে নামিয়ে দিয়ে আসবে, চিন্তা করবেন নি স্যার। ব্যাস হয়েই গেল, আর চিন্তা কি? চল। নকুল ফতুয়ার পকেট থেকে একটা বড় টর্চ বের করে এগিয়ে দিল। এই নিন, টর্চটা নিয়ে যান স্যার, পথে খুব অন্ধকার। আপনি আসবেন না? আমাকে মাফ করতে হবে স্যার, এই তো আমি এখানে রইলুম। আপনারা ঘুরে এসুন, আপনাদেরকে গাড়িতে তুলে দিয়ে তারপরে আমি ঘরকে যাব। যান ঘুরে আসুন। দীপ্ত সচকিত হল, একটু ভয় ভয়ও করে উঠল। নকুলকে ছাড়া গাছতলায় যাওয়া যায় নাকি? লোকটা হঠাৎ এরকম গা ছাড়া কথাবার্তা বলছে কেন? সকালে তো কত কিছু বারণ টারণ করছিল, এখন হঠাৎ এতটা আলগা দিচ্ছে কেন?
এর মধ্যে কোনো প্যাঁচ নেই তো। রনির কিন্তু কোনো হেলদোল নেই। সে দিব্যি হাত বাড়িয়ে নকুলের থেকে টর্চ নিল। থ্যাংক ইউ নকুলবাবু, আমরাই যাই তবে। হ্যাঁ, একটু থেকে চলে আসবেন কেমন, বেশিক্ষণ দাঁড়াবেন না। আসলে কি বলেন তো স্যার, সূর্যাস্তের পরে ওই গাছ জীবন্ত হয়ে উঠে। যান না, ঘুরে আসুন, যান। এই শেষ কথাটা শুনে দীপ্তর বুকের ভেতরটা আরো ঢিপ ঢিপ করে উঠল। নকুলের হাসিটাও ভালো লাগলো না। কিন্তু রনি যে কোনো কথাই শুনতে চাইছে না, ওকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না। দীপ্ত খুব অসহায় বোধ করল। সূর্যাস্তের পরে গাছ বদলে যায় কিনা সে তো পরের প্রশ্ন, কিন্তু নকুল যে ঠিক আগের মতো নেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। একটু আগে নিজেই বলল রাতে কেউ আটমুন্সির গাছের দিকে যায় না, অথচ এখন নিজেই গাছতলায় যাবার প্ররোচনা দিচ্ছে। কেসটা কি? আরো আশ্চর্য ব্যাপার হচ্ছে, এমন একটা হাস্যকর কথায় রনি কোনো মন্তব্য করল না। এমন রসিকতার সুযোগ ছেড়ে দেবার ছেলে তো ও নয়। দীপ্ত রনিকে আপাদ মস্তক মাপল একবার। পরীক্ষার হল ছাড়া এত সিরিয়াস রনিকে কেউ কোনোদিন দেখেনি। মুখটা এমন তালেবরের মতো করে রেখেছে যেন স্বয়ং ক্যাপ্টেন কুক নর্থ পোল অভিযানে বেরোচ্ছেন। টর্চটাকে মশালের মতো বাগিয়ে ধরে রনি বলল, কিরে বেটা, ভয় পাচ্ছিস নাকি? ভয়ের কিছুই নেই স্যার, যান, বেশিক্ষণ না থাকলেই হলো, যান। ভয়ের কিছু যদি নাই থাকে তাহলে বেশিক্ষণ থাকা যাবে না কেন সেটা আর দীপ্ত জিজ্ঞেস করল না। জিজ্ঞেস করে লাভ নেই। নকুলের বাড়ি থেকে গাছতলা সামান্য একটু পথ। চট করে ঘুরে এসে ল্যাটা চুকিয়ে ফেলাই ভালো। ফলে রনি টর্চ হাতে আগে আগে চলল। পিছনে পিছনে বেজার মুখে ইষ্টনাম জপতে জপতে চলল দীপ্ত। গাছের কথা ভেবে গা ছমছম করছে। তবে তার চেয়ে বেশি ভয় কিলবিলে সরীসৃপদেরই। নকুল অবশ্য বারবার করে দাবি করেছে এই পথে সাপখোপ নেই, তবু একটা লোকের কথার ভরসায় এইভাবে অচেনা অন্ধকার পথে চলে আসা কি ঠিক হলো? ডান দিকে বাঁক নিয়ে সুঁড়িপথটা ধরতেই ঝিঁঝিদের কলরব ম্যাজিকের মতো থেমে গেল। নকুলদের পাড়ার আলোর রেখাগুলো এতক্ষণ সঙ্গে ছিল, সেগুলোও একসঙ্গে বিদায় নিল। এ পাশে সার দিয়ে পরপর বড় বড় ঝুপসি গাছ। আলো আসার তিলমাত্র ফাঁক নেই। আর আকাশে আজ মেঘ। খয়াটে চাঁদ কোথায় চাপা পড়ে গেছে কে জানে। পায়ের তলায় শুকনো ঘাস পাতার খচমচ ছাড়া আর কোনো শব্দ নেই। দম বন্ধ করা নিঃসীম অন্ধকার দুপাশ থেকে হিংস্র শ্বাস ফেলছে। টর্চের আলো সামনের দিকে খানিকটা অন্ধকার ছিঁড়ছে বটে, কিন্তু বাকি চরাচরটুকু যেন অনন্ত আলকাত্রার দুনিয়া। এত নিকষ কালো অন্ধকার শহরে দেখা যায় না। দীপ্ত কোথায় একটা পড়েছিল, কালো রঙের সবচেয়ে গাঢ় শেডের নাম ভেন্টা ব্ল্যাক। এ বোধহয় সেই ভেন্টা ব্ল্যাক রং। একটুও আলো নেই কেন? কোন আদিম দুনিয়ায় এসে পড়া গেল রে বাবা! কি মরতে যে এখানে আসতে রাজি হলো! উফ! ঘাড়ের কাছে কি যেন একটা সুরসুর করে উঠল। দীপ্ত চমকে উঠে ঘাড়ে হাত দিল। একটা ছোট্ট পোকা আঙুলে চেপটে গেছে। প্যান্টে হাত মুছে নিল দীপ্ত। ততক্ষণে রনি টর্চের আলো গিয়ে পড়েছে বিশাল গাছটার গায়ে। আর কয়েক পায়ে এগিয়ে ওরা দাঁড়িয়ে পড়ল। গাছটাকে এখন সন্ধেবেলার চেয়েও বেশি সম্ভ্রান্ত ভয়ালো লাগছে। পিছনে ঝিকে উঠছে পুকুর। জলে মৃদু সরসর শব্দ হচ্ছে। এ যেন এক মহাজাগতিক দৃশ্য। চরাচর জুড়ে অরব গাম্ভীর্য।
তারই মাঝে শত সহস্র মানুষের আয়ু নিয়ে দাঁড়িয়ে আছে প্রাগৈতিহাসিক এক আদি প্রাণ। অজস্র ইন্দ্রিয় তার। প্রাণের সঙ্গে প্রাণের সেতু রচনা করাই বনস্পতির কাজ, অথচ এই গাছ নিজের চারপাশে অন্য কোনো প্রাণকে সহ্য করে না। কেন? কেন সে ব্ল্যাক হোলের মতো শুষে নেয় চারপাশের যাবতীয় প্রাণের চিহ্ন? ভয়টা এতক্ষণ সঙ্গে সঙ্গেই ছিল, তবে সেভাবে জাঁকিয়ে বসার সুযোগ পাচ্ছিল না। কিন্তু গাছটাকে চোখের সামনে দেখা মাত্র আচমকা একটা তীব্র আতঙ্ক যেন বহু আলোকবর্ষ দূর থেকে উল্কার গতিতে ছুটে এসে দীপ্তর গলা টিপে ধরল। সত্যিই কি গাছের যারা ক্ষতি করে তারা আটকে পড়ে থাকে তার শতাব্দী প্রাচীন গর্ভে? সামান্য একটা পাতা ছেঁড়ার জন্য কি রনিকেও আটমুন্সির কোপে পড়তে হবে? নাকি সবই গল্প, সবই গুজব? ভেবে কেমন টালমাটাল হতে লাগলো দীপ্তর মাথার ভিতরটা। হাত পা অসাড় হয়ে এলো। ভয়ের শক্ত হিম আঙুলগুলো ধীরে ধীরে আরো চেপে বসছে গলায়। দীপ্ত শ্বাস নিতে পারছে না। টর্চের আলোটা কি ক্ষীণ হয়ে আসছে? জলের সরসর শব্দ যেন আরো বেড়ে উঠছে। গাছটা কি এগিয়ে আসছে ক্রমশ? ঠিক তখনই আচমকা রনি টর্চটা নিভিয়ে দিল। এক মুহূর্তের জন্য দীপ্তর মনে হলো গাছটা ওকে গিলে নিয়েছে। পরক্ষণেই চটকা ভাঙল। না তো, ওই তো গাছ, ওই তো রনি। টর্চের আলো নিভে গেছে, কিন্তু কই? অন্ধকার তো ঝাঁপিয়ে পড়ল না। গাছ তো দিব্যি চোখের সামনে ফুটে আছে। কোথা থেকে আসছে এই আশ্চর্য নরম আলো? ভালো করে ঠাহর করে দীপ্তর আপাদ মস্তক কেঁপে উঠল। আলোটা আসছে গাছ থেকেই। গাছটাকে ঘিরে একটা আলোর আউটলাইন। বাকি পটভূমি কিন্তু একেবারে দুর্ভেদ্য কালো, অথচ গাছের চারপাশে যেন ফ্লোরেসেন্স স্কেচ পেন দিয়ে কাঁচা হাতে আলোর বর্ডার এঁকে দিয়েছে কেউ। দীপ্ত হাঁ করে সেদিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। হঠাৎ বিদ্যুতের মতো অ্যাভাটার সিনেমার সেই পবিত্র ট্রি অফ সোলস এর কথা মনে পড়ে গেল। আরে তাই তো, এই গল্পটা এতক্ষণ মনে পড়েনি কেন? আটমুন্সির গাছ হতো এই এলাকার অভিভাবক। স্থানীয় মানুষের বিশ্বাস মতে এ গাছে আত্মারা বসবাস করেন। পৃথিবীর নানা প্রান্তে নানা প্রাচীন আদিবাসী সম্প্রদায় আজও এই ধরনের অভিভাবক গাছের ধারণায় বিশ্বাস করে। আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার কোনো প্রত্যন্ত জঙ্গলাকীর্ণ গ্রাম থেকে কি তবে এই গল্প একদিন লোকমুখে পাড়ি দিয়েছিল লক্ষ লক্ষ কিলোমিটার পথ? নানা দেশ পেরোতে পেরোতে একটু একটু করে বদলে গেছে তার সাজগোজ, পোশাক পরিচ্ছদ। লোকবিশ্বাসের গর্ভের রহস্যময় অ্যামনিওটিক তরলে কি তবে একেবারেই মুছে যায় দেশকালের সীমানা? শতাব্দী প্রাচীন ইকো স্পিরিচুয়ালিটি বা নিও পেগানিস্ট কিংবদন্তির সঙ্গে না হলে কি করে একাকার হয়ে যায় মেদিনীপুরের অখ্যাত গ্রামের অখ্যাত এই উপদেবতার থানের ধারণা? দীপ্তর পায়ের পাতা শিরশির করে উঠল, কিন্তু এখন আর সেই গলা টিপে ধরা ভয়টা লাগছে না। আলোর মধ্যে একটা সদর্থক শক্তি আছে। এখন গাছটার দিকে তাকালে কেমন একটা অদ্ভুত ভালো লাগায় ভরে যাচ্ছে ভিতরটা। বৃক্ষ, আদি প্রাণ, এলাকার অভিভাবক,
এমন একটা গাছ ঘিরে তবে বিদঘুটে নেতিবাচক সব গল্প তৈরি হয়েছে কেন? রাতের দিকে কেউ কেন আসতে চায় না এখানে? অবশ্য ভেবে দেখলে প্রশ্নের উত্তর পাওয়াও কঠিন নয়। উপদেবতা আর অপদেবতা, অর্থাৎ ডেমি গড আর ডিমন, এদের মধ্যেকার সীমারেখা পৃথিবীর সর্বত্রই অস্পষ্ট হয়ে গেছে। ভয় তার মুঠো আলগা করার সঙ্গে সঙ্গে দীপ্তর হাতে পায়ে ষাঁড় ফিরে আসছিল। একটা বড় শ্বাস নিয়ে রনির দিকে তাকালো। রনি নির্নিমেষে চেয়ে আছে আটমুন্সির গাছের দিকে। দেহভঙ্গিতে ফুটে উঠেছে একটা সন্ত্রস্ত সম্ভ্রমের ভাব। মুখ ভরে শ্বাস নিয়ে নিচ্ছে মাঝে মাঝে। ক্ষীণকায় আলো ওর মুখের একটা পাশ দৃশ্যমান করে রেখেছে। মুখে প্রশান্তির ছাপ দেখে একটু নিশ্চিন্ত হলো দীপ্ত। ভয় অনেকটাই কমে এলো। তবে নকুলের কথাটাও সারাক্ষণ মাথার মধ্যে অ্যালার্মের মতো বাজছে। এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক নয়। দীপ্ত রনির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তোর সত্যিই মনে হচ্ছে গাছটা তোকে টানছে? কথা বলিস না ভাই, অনুভব করার চেষ্টা কর। কি অনুভব করব ভাই? এই নীরবতা, এই অন্ধকার। গাছটা না আমাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছে। কিপ কোয়াইট অ্যান্ড ফিল দ্যাট। অনুভব কর। এটা চ্যাংরামো মারার উপযুক্ত জায়গা বা সময় কোনোটাই নয় রনি। লজে গিয়ে যত খুশি চ্যাংরামো করিস, এখন চল, অনেক হয়েছে। চ্যাংড়ামো মারছি না রে, বিশ্বাস কর। গাছটার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে। দীপ্ত চুপ করে গেল। রনি সত্যিই সিরিয়াস। দীপ্ত ওর বাচনভঙ্গির প্রত্যেকটা অলিগলি চেনে। তাছাড়া গাছটার মধ্যে কিছু একটা আছে, এটা তো নিজেও খুব জোর দিয়ে অবিশ্বাস করতে পারছে না। এখন ব্যাপারটা সত্যি অতিপ্রাকৃত কিনা তা অবশ্য তর্ক সাপেক্ষ। এমনও হতে পারে এই নির্জন অন্ধকার প্রেক্ষাপটই আসলে গাছটাকে রহস্যময় করে তুলছে। এখানে 4টে হ্যালোজেন বা সোডিয়াম ভেপার ল্যাম্প জ্বালিয়ে 2-4টে দোকানপাট খুলে দিলেই হয়তো ব্যাপারটা জলো হয়ে যাবে। আবার এমনও অসম্ভব নয় যে গাছটার সত্যিই কিছু অন্যরকম ক্ষমতা রয়েছে। যা কিছু আমাদের জানার বাইরে তাকেই কি অতিপ্রাকৃত বলে দাগিয়ে দিতে হবে? প্রকৃতিকে পুরোপুরি জেনে ফেলেছি, এই দাবিটাই কি যথেষ্ট স্পর্ধার নয়? ট্রি অফ সোলস এর ধারণা হয়তো আক্ষরিক অর্থে সত্যি নয়, হয়তো আত্মাদের আবাসের কথাটা নেহাতি প্রতীকী। কিন্তু মাটির নিচে শিকড়ে শিকড়ে অনন্ত নেটওয়ার্কিংকে তো অস্বীকার করা যায় না। একই রকম ভাবে মাটির ওপরের জীবনের সঙ্গে যোগাযোগ করার কোনো গূঢ় পদ্ধতি যদি গাছেদের থেকে থাকে, এলাকা ভিত্তিক এক একটা অভিভাবক গাছের ধারণাও তো আধুনিক উদ্ভিদ বিজ্ঞান উড়িয়ে দিতে পারছে না। দীপ্তর কাকা প্রজ্জ্বল দত্ত চন্দননগর কলেজের বটানির অধ্যাপক। গাছগাছড়া নিয়েই পড়ে থাকেন। কাকা দীপ্তকে পড়িয়েছিলেন একটা আশ্চর্য বই, আশ্চর্য এবং চরম বিতর্কিত। পিটার টমকিন্স আর ক্রিস্টোফার বার্ডের লেখা সিক্রেট লাইফ অফ প্লান্টস। সেখানে দাবি করা হয়েছে গাছেদের কিছু অবাক করা ক্ষমতা রয়েছে, যার কথা আমরা জানিও না, মানিও না। যেমন গাছেরা নাকি মানুষের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা রাখে। তারা নাকি ভালোবাসা বোঝে, যত্ন বোঝে, আবার অবহেলা বা ঘৃণাও বোঝে। গান বাজনা শুনে নাকি তাদের মধ্যে প্রতিক্রিয়া জাগে। এমনকি তাদের নাকি সৃষ্টিশীল সত্তাও রয়েছে। বড় বড় বনস্পতিদের মধ্যে রয়েছে নেতৃত্ব গুণও। এলাকার বাস্তুতন্ত্রের হ্রাস তারা নিজেদের হাতে রাখে। যে সময়ে এই বই বেরিয়েছিল তখন অনেক বিজ্ঞানী এই
পরীক্ষা নিরীক্ষা আর সিদ্ধান্তগুলোকে সিউডো সায়েন্স বলে গালমন্দ করেছিলেন। কিন্তু এখন এই সব দাবি নিয়ে নতুন করে গবেষণা হচ্ছে। আটমুন্সির গাছের মেথের পিছনে রহস্যটা কি তবে বৈজ্ঞানিক নাকি অতিলৌকিক? এটাও তো ঠিক যে আজ যে ঘটনাটাকে অতিলৌকিক বলে মনে হচ্ছে, আগামীকাল বিজ্ঞান সেটাকে ব্যাখ্যা করে দিতেই পারে। দীপ্ত ঠিক করলো ফিরে গিয়ে কাকাকে গাছটার ব্যাপারে বলবে। গাছকে ঘিরে এই ম্লান আলোর আউটলাইনকে হয়তো কাকা বায়োলুমিনেসেন্স দিয়ে ব্যাখ্যা করে দেবেন। গাছে কোনো পাখি কেন থাকে না বা চারপাশে কেন গাছ জন্মায় না, তার উত্তরে হয়তো বলবেন গাছটার পাতা বা ছাল থেকে অমুক নামের একটা পদার্থ ক্ষরণ হয়, সেই জন্যই। আটমুন্সির মেথ শুনে কাকা হয়তো হেসে বলবেন, আমাদের পূর্বপুরুষেরা খুব চালাক ছিল, বুঝলি, ওই একটা ভয়ঙ্কর মিথ দিয়ে তারা অত বড় গাছটার লাইফ ইনশিওর করে গেছেন। ভাবতে ভাবতে দীপ্তর ভয় কেটে যাচ্ছিল। ঠিক তখনই রনি ধ্যান ভেঙে ঘুরে দাঁড়ালো। চল, হয়ে গেছে। হয়েছে? বাঁচালি? উফ। নকুল পাহান পথের দিকে চেয়ে দাঁড়িয়েছিল। দীপ্তদের দেখে তার মুখে হাসি ফুটল। ডান দিকে আঙুল নির্দেশ করে বলল, হয়ে গেছে, রাজু গাড়ি নিয়ে এসে গেছে স্যার, চলুন। নকুলের হাসিটা আবারও কেমন যেন রহস্যময় ঠেকল দীপ্তর চোখে। কিন্তু সবই ঠিক আছে যখন, হাওয়ায় সন্দেহ করে তো লাভ নেই। বলার মতো তো কিছুই ঘটেনি, বরং তলিয়ে ভেবে গাছের রহস্যটা এখন আর ততটা জটিল রহস্য বলে মনে হচ্ছে না। নকুলের কাছে বিদায় নিয়ে টোটোয় উঠে পড়ল দুজন। রনি এমনিতে সাংঘাতিক বখতিয়ার, কিন্তু আজ গোটা রাস্তা টু শব্দও করল না। দীপ্তর একটু অস্বাভাবিক লাগছিল। কি যে হলো, গত 3 ঘন্টায় একটা ইয়ার্কি ফাজলামি নেই, একটা পাগলামি নেই। দস্যু রত্নাকর আচমকা বাল্মীকি হয়ে গেল কি করে? এ কি বাবা আটেশ্বরের কৃপা? হ্যাঁ রে, শরীর টরীর খারাপ লাগছে না তো? না রে, ঠিকই আছি। ভাবছি তোর কথাটাই ঠিক, বুঝলি, প্রকৃতির কত রহস্যেরই তো তল পাইনি আমরা। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। তুই এত সিরিয়াস হয়ে গেলি কেন? কঠিন কঠিন শব্দ বলছিস, কথায় কথায় কাব্য করছিস, একটাও কোনো ইয়ার্কি নেই, হলোটা কি? আমি ইয়ার্কি মারলেও তোর সমস্যা, সিরিয়াস হলেও সমস্যা। কি করি বলতো? দীপ্ত আর কথা বাড়ালো না। মানুষের মন একটু আধটু বিক্ষিপ্ত তো হতেই পারে। হতে পারে গাছের পাতা ছিঁড়ে রনির খারাপ লেগেছে, হয়তো নিহিত অপরাধ বোধই প্রকাশ পাচ্ছে এইভাবে, হয়তো এই অনুতাপটুকুই আটমুন্সির দেওয়া শাস্তি। যাকে কিছু ক্ষতি হচ্ছে না যখন, নিজের মতো থাক না, খামোখা খুঁচিয়ে লাভ নেই। টোটো চালক রাজুর সঙ্গে 2-4টে মামুলি বাক্য বিনিময় করতে করতে দীপ্ত দেখল বিমলা লজ চলে এসেছে। ঘড়িতে তখন 9:45। একেবারে নিঝুম হয়ে আছে চারপাশ। বৃদ্ধ কেয়ারটেকার হাই তুলতে তুলতে লজের গেট খুলে দিল। কাছেই কোথা থেকে মৃদু টিভির শব্দ আসছে। হিন্দি ছবি চলছে, সম্ভবত ম্যানেজারের ঘরে। রনি হিন্দি ছবির পোকা, কিন্তু আপাতত ওর মুখে কোনো প্রতিক্রিয়া নেই, নিজের মধ্যেই বুঁদ হয়ে আছে। থাকে, একটা দিন পাগলামি একটু কম করলে ক্ষতি তো কিছু নেই। দীপ্ত জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বিছানায় বডি ফেলে দিল, আর শোয়া মাত্র রাজ্যের ঘুম ঝেঁপে এলো চোখে। কিন্তু ঘুম জমল না। রনি বারবার উঠে বাথরুমে যাচ্ছে। প্রথম আধ ঘন্টার মধ্যেই 3 বার উঠল। সস্তা প্লাইয়ের খাট সামান্য এপাশ ওপাশ করতে গেলেই ম্যালেরিয়া রোগীর মতো কাঁপুনি দিয়ে এমন ক্যাঁচ কোঁচ শব্দ করে ওঠে যে পাশের লোকের ঘুমিয়ে থাকা অসম্ভব। 3 বারের বার বিরক্ত হয়ে দীপ্ত বলল, কিরে, পেট খারাপ বাঁধালি নাকি?
না না, বড় না, ছোট। সরি সরি, তুই ঘুমিয়ে পড়। সে তো আরো চিন্তার কথা, শিওর ডায়াবেটিস। কি জানি ইনফেকশন হয়ে গেল কিনা, দেখি কালকের দিনটা। বলে রনি খাট কাঁপিয়ে শুয়ে পড়ল আবার। এরপর অনেকক্ষণ রনি বোধ হয় ওঠেনি। কখন যে ঘুম এসে গেছে দীপ্তর মনে নেই। কতক্ষণ বাদে কে জানে খুট করে একটা শব্দে ঘুম ভেঙে গেল। ডান পাশে ফিরে শুয়েছিল, তাই চোখ খুলতেই দেখতে পেল রনি নেই। আবার বাথরুমে গেল নাকি? সিরিয়াস কিছু একটা বাঁধিয়েছে ছেলেটা। দীপ্ত উঠে বসল, কিন্তু বাথরুমের আলো তো জ্বলছে না। দীপ্ত অন্যদিকে ফিরে দেখল রনি দাঁড়িয়ে আছে জানলার সামনে। খোলা জানলা দিয়ে উঁকি মেরে কি যেন দেখছে। কি হলো রে? রনি মুখ ফেরালো না, হাত তুলে থামতে বলল। দেহভঙ্গিতে একটা সন্ত্রস্ত ভাব। কি ব্যাপার কিছুই বোঝা যাচ্ছে না। দীপ্ত বিছানা ছেড়ে উঠে রনির পাশে গিয়ে দাঁড়ালো। কি দেখছিস বলতো? রনি মুখ ফেরালো। ভুরু দুটো কুঁচকে আছে, মুখে দুশ্চিন্তার ছাপ। কাছের রহস্যটা এবার একটু একটু বুঝতে পারছি মনে হচ্ছে। গাছের রহস্য মানে? গাছটার মধ্যে একটা ব্যাপার আছে, বলছিলাম না, এইবার ব্যাপারটা ধরতে পারছি। তা এত রাত্রিরই হঠাৎ করে তোকে গাছের ভাবনা ভাবতে হলো? কাল সকালে ভাবলে চলছিল না? উফ, তুই বুঝতে পারছিস না, এখন না হলে দেরি হয়ে যাবে। কিসের দেরি হয়ে যাবে? আটেশ্বর নাম কেন হলো বলতো? ওয়াই আট? আট মানে কি? এইটা এখনই আলোচনা করতে হবে? আট ঘাট বেঁধে চলো, কথাটা শুনেছিস তো? ঘাট বলতে তো বুঝতেই পারছিস জল বোঝাচ্ছে। তাহলে আট মানে কি? আট মানে হচ্ছে জঙ্গল। পুরো কথাটার মানে হচ্ছে জল জঙ্গল সামলে চলো। আগেকার দিনের ওঝাদের মন্ত্রেও এই আটঘাট বন্ধনের কথা আছে। জল আর জঙ্গল, গভীর সম্পর্ক। এগুলো কাল সকালে আলোচনা করলে হয় না? আটেশ্বর কোথায় থাকেন? গাছ আর পুকুর, তাই না? রাত বিরেতে কি পাগলামি করছিস বলতো? পাগলামি না রে, আমি এখন স্পষ্ট বুঝতে পারছি। ওই গাছটার কাছেই তো পুকুর। পুকুরটা আমরা দেখিনি, দেখা উচিত ছিল। দেখলে তখনই বুঝতে পারতাম। ব্যাপারটা আসলে জলের মতো সোজা, জলের মতো। দীপ্ত মোবাইলে সময় দেখল, রাত 2:25। দেখেই মাথাটা গরম হয়ে গেল। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই শুতে চল তো, কাল সকালে তোর সাথে কথা হবে। রনিকে দেখে মনে হলো না কথাটা ওর কানে গেছে। কেমন নেশাগ্রস্তের মতো নিজের কথাই বলে চলেছে। জানলায় পিঠ ঠেকিয়ে ফিসফিস করে দীপ্তকে বলল, প্রাচীন ওঝাদের মন্ত্রে আটেশ্বরকে নিয়ে একটা মজার শ্লোক আছে, সেখানে কি বলছে শুনবি? দীপ্তর বুকের ভিতরে আচমকা ছ্যাঁত করে উঠল। এতক্ষণ সেরকম কিছু মনে হয়নি, কিন্তু এই শেষ কথাটা শুনে মনের মধ্যে কেমন একটা অনির্দেশ্য অশনি সংকেত পাচ্ছে। এসব তন্ত্রমন্ত্রের ব্যাপার রনি থেকে জানল। ঘরের আলো জেলে দীপ্ত রনির আপাদ মস্তক ভালো করে দেখল। না, দেখে তো অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না। চুলগুলো সামান্য এলোমেলো, চোখ দুটো ক্লান্ত,
তবে মুখটা একটু ফ্যাকাশে লাগছে কি? রনি ততক্ষণে উদাত্ত গলায় আবৃত্তি শুরু করেছে। আকর্ণ পুড়িয়ে জুড়ি বাল্মীকির বান, দেবতা অসুর কাঁপে নাহি সহে টান। ইন্দ্রের ঘরণী কাঁপে পাতালে বসুমতী, 64 ভৈরবী কাঁপে লক্ষ্মী সরস্বতী। অষ্টরাহু নবগ্রহ ছাড়ো সান্নিপাত, 8 মনুষ্য ছাড়ো বাও ছাড়ে বাত। শুনতে শুনতে দীপ্ত কেঁপে উঠল। এই কি তবে গাছের পাতা ছেঁড়ার ফল? আটেশ্বরের অভিশাপ কি তবে কাজ করতে শুরু করলো? এই জন্যই এই গাছটা রনিকে টানছিল। এসব তুই কোত্থেকে জানলি? শ্লোকের মানেটা বুঝলি? আটেশ্বরকে যেমন তেমন দেবতা ভাবিস না কিন্তু। কেন এরকম করছিস রনি? আচ্ছা, তোর কি কোনো রকম অসুবিধে হচ্ছে? শরীর খারাপ লাগছে? আমাকে বল না। রনি উত্তর দিল না। ঘুরে দাঁড়িয়ে জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারতে শুরু করলো, যেন কাউকে খুঁজছে। বাইরে কারোর যেন থাকার কথা ছিল। বাইরে কি একটা গাছের আদল, নাকি চোখের ভুল? দীপ্ত চোখ কচলে ভালো করে তাকালো। জমাট অন্ধকারে মিশে যেন দাঁড়িয়ে আছে একটা বিরাট জটাধারী গাছ। দু একটা ছুরি কি জানলা দিয়ে ঢুকে এসেছে ঘরে? ঘণ্টাখানেক আগের সেই প্রচন্ড ভয় আবার ফিরে আসছে। দীপ্তর গলা খামচে ধরছে। নকুল বলেছিল, যে আটেশ্বরের গাছের ক্ষতি করে আটেশ্বর তাকে টেনে নেন। টেনে নেওয়া মানে কি? কেমন করে টেনে নেওয়া? বিশদে বলেনি নকুল, শুধু বলেছিল ওই গাছে আর পুকুরে তাদের আত্মা বন্দী হয়ে থাকে। রনি হঠাৎ মুখ ফেরালো। গাছে না, পুকুরে। পুকুরের জলে থাকে সবাই। গাছের শিকড় বেয়ে অনেকটা নেমে গেলে তবে জলই উৎস, জলই জীবন। জলেই শুরু, জলেই শেষ। বুঝলি? জলের মতো সহজ। দীপ্তর বুকের রক্ত জমাট বেঁধে গেল। ও এইমাত্র যেটা ভাবছিল, রনি তার উত্তর দিল কি করে? এই কেমন অশরীরী কাণ্ড! আটঘাট বেঁধে চলবি সবসময় ভাই। যা জানিস না তা নিয়ে কোনোদিন অতিরিক্ত কৌতূহল দেখাবি না। আটঘাট বেঁধে চলবি, আটঘাট বেঁধে। বলতে বলতে রনি নিচু হয়ে কি যেন দেখছিল। ঘরের কোণে একটা ফুটো, নর্দমা, জল বেরোনোর জন্য। রনি সেইটাই দেখছে খুব মন দিয়ে। দেখতে দেখতে হাঁটু মুড়ে বসল, তারপর শুয়ে পড়ল মেঝে। চোখ ঠেকালো ফুটোর গায়ে। আতঙ্কে দীপ্তর কথা আটকে গেছে। রনিকে বাধা দেবার বা কিচ্ছু বলার সাহস হচ্ছে না। পরীক্ষা নিরীক্ষা শেষ করে রনি উঠে দাঁড়ালো। তার চোখ এখন অস্বাভাবিক উজ্জ্বল। ফুটোটা একটু ছোট জানিস, কষ্ট হবে, তবে ম্যানেজ করে নেব। ঠিক ম্যানেজ করে নেব, দেখিস। মানে? কত কথা এমনি এমনি ইউজ করি না আমরা, অথচ সত্যি যদি তেমন হয়। কি 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 বলছিস কি তুই? এই 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 যেমন ধর, গলে জল হয়ে যাওয়া। ভাবনা সত্যি সত্যি হলে কেমন হবে? গলে জল। ভাব কি থ্রিলিং ব্যাপারটা না? দীপ্ত কিছু বলার অবস্থায় নেই। মস্তিষ্ক দেহের কোনো অঙ্গকেই কোনো সংকেত পাঠাতে পারছে না।
শ্বাস আটকে গেছে গলায়। রনিকে অসম্ভব ফ্যাকাশে দেখাচ্ছে। না না, ফ্যাকাশে না, ঠিক স্বচ্ছ নীল শিরা উপশিরা দেখা যাচ্ছে স্পষ্ট। ঠিকরে বেরিয়ে আসছে তার চোখ, কণ্ঠস্বরও কেমন পাল্টে গেছে, আর গা থেকে একটা আঁশটে গন্ধ আসছে। জলের প্রাণীদের গায়ে যেমন থাকে। তুই কাল ভোর হলেই বেরিয়ে পড়, দেরি করিস না। মানে রনি, তুই? আমি? আমাকে তো যেতে হবে রে। এখানের সব নর্দমাই ওই পুকুরে যায়। সোজা পুকুরে চলে যাব, জলের মতো। দীপ্তর অসাড় হয়ে যাওয়া মস্তিষ্কে এতক্ষণে একটা ঝটকা লাগলো। না 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 না, রনি রনি রনি, আমি তোকে যেতে দেবো না, আমি তোকে যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না রনি, রনি কিছুতেই না। দীপ্ত খপ করে চেপে ধরল রনির হাত, ধরেই কারেন্ট শক লাগার মতো হাত সরিয়ে নিল। রনির হাত নরম, তলতলে, বরফের মতো ঠান্ডা, যেন হিম শীতল জলে ভরা কোন রাবারের দস্তানা। দীপ্তর হাত ভিজে গেছে। জল বা জলের মতো অন্য কোনো তরল, তীব্র আষ্টে গন্ধ তাতে। ওদিকে রনির হাত টোল খেয়েই আবার আগের মতো হয়ে গেল। দীপ্ত বিস্ফারিত চোখে সেই দিকে চেয়ে রইল। গাছটা এখন জানলার ঠিক ওপাশেই, দুর্ভেদ্য কালোর মধ্যে ম্লান আলোর বর্ডার নিয়ে ফুটে আছে। গড়াদের ফাঁক দিয়ে খুব ধীরে ধীরে হাত বাড়ানোর ভঙ্গিতে এগিয়ে আসছে তার শাখা প্রশাখা। রনি সেদিকে তাকালো, অল্প ঝোঁকালো মাথাটা, যেমন করে মানুষ অপেক্ষা করতে বলে কাউকে। তারপর দীপ্তর দিকে ফিরল, চোখে প্রাগৈতিহাসিক শীতলতা। একটা টিকটিকির চেয়েও স্বচ্ছ দেখাচ্ছে এখন ওকে। অসংখ্য লাল ইলেকট্রিক তারের মতো রক্ত জালিকা, সূক্ষ্ম সূক্ষ্ম রক্তবাহী ধমনী জেগে উঠেছে। স্পষ্ট হয়ে উঠছে কঙ্কালের রেখা। নৌকা দাঁড় টানলে জলের বুকে যেমন শব্দ জাগে, তেমন ছলছল করে উঠল রনির গলা। 4 দিন পর অমাবস্যা, আশিস কথা বলতে পারবো। ভয় পাস না, তুই তো আমার বন্ধু। আমি কি তোর কোনো ক্ষতি করতে পারি? কিন্তু তুইও গাছের কোনো ক্ষতি করিস না। চলি। এক মুহূর্ত, মাত্র এক মুহূর্তের জন্য দীপ্ত দেখল রনির দেহটা জলের, যেন এক জল মানব দাঁড়িয়ে আছে। সরু বিভাজিকার মতো শিরদাঁড়াটা বোঝা যাচ্ছে শুধু। অনেকটা জল যেন বন্দী হয়ে আছে পাতলা স্বচ্ছ লেটেক্সের তৈরি একটা চামড়ার খোলে। খোলটা মানুষের আকৃতির। পরক্ষণেই দীপ্তর বিস্ফারিত চোখের সামনে দেহটা একটা দিক থেকে চুইয়ে চুইয়ে পড়তে শুরু করল। আগুনের শিখায় মোমবাতি যেভাবে একদিক থেকে ক্ষয়ে যায়, ঠিক সেইভাবে। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন 8 মুন্সির গাছ। রচনা
রোহন রায়, গল্প পাঠে দীপ, দীপ্তর ভূমিকায় সায়ন, নকুল পাহানের চরিত্রে সৌমেন চক্রবর্তী, রনি এবং গল্পের সূত্রধার অগ্নি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দীপক রায়, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, সহযোগিতায় দেবার্ঘ, অভিজ্ঞান, সৃষ্টি এবং অর্ণব, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, প্রচার পরিকল্পনা অগ্নি, শব্দগ্রহণ মহুল স্টুডিওর তরফ থেকে অয়ন, সঙ্গে অগ্নি, সামগ্রিক প্রযোজনা তত্ত্বাবধান রিচার্ড এবং অগ্নি, পরিচালনা অগ্নি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল রোহন রায় লেখা ৮ মুন্সির গাছ। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন এক্সক্লুসিভলি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলায় এবং গানা অ্যাপে। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে।